স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। এবারে জানাবো খবরে বিস্তারিত। বরগুনার দাদা খ্যাত ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ছিলেন জেলার অঘোষিত সম্রাট। নিয়োগ বাণিজ্য, টিআর, কাবিখা সহ এমন কোনো উন্নয়ন প্রকল্প নেই যেখান থেকে টাকা এবং কমিশন পেতেন না তিনি। সরকারি জমির পাশাপাশি দখল করেছেন নিরীহ মানুষের জমি। মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে কোটি কোটি টাকার মালিক হয় তার ছেলে সুনাম দেবনাথ। ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বিরুদ্ধে এমন হাজারো অভিযোগ রয়েছে বরগুনায়। বরগুনা 1 থেকে 5 বারের এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু 30 বছর ধরে জেলা আওয়ামী লীগের সর্বেসর্বা তিনি। এ সময় তিনি সাধারণ সম্পাদক ও সভাপতির পদে ছিলেন। বরগুনায় দাদা হিসেবে পরিচিত ছিলেন শম্ভু। দাদাগিরি করে 3 দশকের বেশি সময় ছিলেন জেলার মুকুটহীন সম্রাট। বছরের পর বছর ধরে প্রভাবশালী এ নেতা ও তার পরিবারের ইশারায় অবর্তিত হয়েছে বরগুনার উন্নয়ন প্রকল্প ও রাজনীতি। স্বজনদের দলীয় পদে বসিয়ে তৈরি করেছিলেন নিজস্ব বলয়। তার স্ত্রী মাধবী দেবনাথ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, ছেলে সুনাম দেবনাথ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ছেলের শ্বশুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং চাচা শ্বশুর প্রচার সম্পাদক। ভাইরা সিদ্দিকুর রহমানকে বানান উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান। অভিযোগ আছে শম্ভুর ছেলে সুনাম দেবনাথ মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। মাদক কারবারের মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হন তিনি। অভিযোগ, বরগুনার চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যাকাণ্ড এবং কিশোর গ্যাং লিডার নয়ন বন্ডের ক্রসফায়ারের ঘটনাও মাদক ব্যবসার কারণেই হয়েছিল। গাঁজা মদ দিয়ে বা গডফাদার হিসেবে আখ্যা দিচ্ছে, কোটি টাকা আয় করছেন তার ছেলে। বরগুনার যুব সংসদকে ধ্বংস করে ফেলছে তার ছেলে। ভূমি দখল থেকে শুরু করে মাদকের অভয়ারণ্য গড়ে তোলার জন্য তারাই একমাত্র নেপথ্যের কারিগর ছিল। অভিযোগ রয়েছে বরগুনা সদর উপজেলা পরিষদের সামনে সরকারের অধিগ্রহণ করা 43% জমি দখলে নেন শম্ভু। সেখানে থাকা একটি দিঘির অংশ ভরাট করে ভবন, প্লেগ্রাউন্ড, সড়ক ও ড্রেনেজ নির্মাণ, ল্যাম্পপোস্ট স্থাপনের কাজ করিয়েছেন পৌরসভার টাকায়। দিঘির বাকি অংশের সৌন্দর্য বর্ধনের কাজ করাতে তিনি জেলা পরিষদ থেকে 1,15,00,000 টাকা বরাদ্দের ব্যবস্থা করেন। কাজ করান নিজস্ব ঠিকাদার দিয়ে। সরকারি সম্পত্তির পাশাপাশি সংখ্যালঘুদের সম্পত্তি ও মন্দির দখলের অভিযোগ রয়েছে সাবেক এই এমপির বিরুদ্ধে। এছাড়া টাউন হল সেতুর উত্তর পাড়ে উঁচু প্রাচীর ঘেরা 21% বাড়ি হুমকি দিয়ে কম দামে কিনেন শম্ভু। নিশানবাড়িয়া এলাকায় 14 একর জমি দখলে নেয়ারও অভিযোগ রয়েছে শম্ভু ও তার ছেলে সুনাম দেবনাথের বিরুদ্ধে। তিনি হিন্দুদের কাছ থেকে নামে মাত্র দামে কিনে ওই জায়গায় তিনি বাড়ি করেছেন। তার ছেলের উন্নয়ন হয়েছে, তার ভাইয়ের উন্নয়ন হয়েছে, তার উন্নয়ন হয়েছে, বগুড়ার কোনো উন্নয়ন হয় নাই। জমি দখল করেছে, উপজেলার সামনে একটি রুজু করে নামাজ পড়ে, সেই মসজিদের সামনে ভরাট করে, বালি দিয়ে ভরাট করে, সেখানে সে একটি তার অফিস ভবন করেছে। 16 বছরে টিআর, কাবিখা সহ প্রায় সব প্রকল্পের নামমাত্র কাজ করিয়ে টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। সাবেক এমপি শম্ভুর পছন্দের লোকজনই ছিল ওইসব প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে। টেন্ডারবাজি, চাঁদাবাজি, তার দলীয় বেশ কয়েকজন কেশিয়ার ছিল তার। বরগুনা শহরে ঢুকতেই প্রধান সড়কের পাশে শম্ভুর আলিশান বাসভবন। সরকারি অধিগ্রহণের জমিতে তার এই বাড়ি। বিশাল এই বাগান বাড়ি বানাতে সংখ্যালঘুদের জমি দখলেরও অভিযোগ রয়েছে। 2018 সালের 3রা সেপ্টেম্বর বরগুনায় সংবাদ সম্মেলন করে শম্ভুর নামে 24টি দুর্নীতির অভিযোগ তুলে ধরেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির। যারা প্রকৃত আওয়ামী লীগের তাদের মনোনয়ন দেন এবং যাদের দিয়েছেন মনোনয়ন বাণিজ্য করে দিয়েছেন, তারপরও যারা মনোনয়ন পেয়েছেন তাদেরকে তিনি ফোর্স করে তার কথা যারা শুনে নেয় তাদেরকে হারিয়ে দিয়েছেন। স্থানীয় সরকার থেকে যত প্রকার বরাদ্দ ছিল সকল বরাদ্দে তিনি বিশাল অঙ্কের টাকা তিনি আত্মসাৎ করেছেন। বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নিপীড়ন চালানোর অভিযোগও আছে শম্ভুর বিরুদ্ধে। শম্ভু একটা দরিদ্র পরিবারের সন্তান, সেখান থেকে যেখানে এসেছে এটা মানে আলাদিনের চেরাগের মতো অবস্থা। দুদক যদি অনুসন্ধান করে তাহলে প্রকৃত তার দুর্নীতির যে চিত্রটা এটা চলে আসবে। এভাবে বিপুল সম্পদের পাহাড় গড়লেও হলফনামায় সম্পদ ও আয় কাটছাট করে দেখিয়েছেন ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। তাতেও সম্পদ বেড়েছে কয়েক গুণ। 2014-তে শম্ভুর বার্ষিক আয় ছিল 24,81,000 টাকা। 10 বছর পর বেড়ে হয় 55,38,000 টাকা। স্থাবর সম্পদ 10 বছরে 37,80,000 থেকে হয়েছে 93,83,000 টাকা। এদিকে অস্থাবর সম্পদ 2014-তে 11,22,00,000 দেখালেও 2024-এ হয় 50,82,00,000 টাকা।
5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে চলে যান। পরে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে। এর আগে অবৈধভাবে 500 কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন। ডিবিসি নিউজ ডেস্ক। দর্শক, এ বিষয়ে আরো জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মালেক মিঠু। আমরা কথা বলবো তার সাথে। মিঠু, এত অভিযোগ শম্ভুর বিরুদ্ধে, বলা হচ্ছে তিনি আত্মগোপনে আছেন। যদি আত্মগোপনে থেকেই থাকেন তাহলে আইনের আওতায় আনতে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে এবং কি মনে হচ্ছে আপনার, তাতে কি আইনের আওতায় আনা সম্ভব কিনা? দিশা, আপনাকে ধন্যবাদ। আসলে 30 বছরের আধিপত্য অ্যাডভোকেট ধীরেন্দ্র শম্ভু এবং গত 5 বারের সে সংসদ সদস্য নির্বাচিত হয় এবং একবার উপমন্ত্রীও তিনি ছিলেন। কিন্তু গত এই যে 16 বছরে তার দুর্নীতি অনিয়ম আসলে বিরুদ্ধে গত 18 সালে সকল আওয়ামী লীগের যে নেতাকর্মী রয়েছে একটা ঘোষণা করেছিলেন, তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছিলেন এবং তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল 2018 সালে। এরপর আসলে নানান অভিযোগ এবং গত কয়েকটি মামলা হয়েছিল। এখন এই মুহূর্তে আসলে ঢাকার একটি যে হত্যাকাণ্ডের মামলা কিন্তু তিনি গ্রেফতার রয়েছেন এবং তিনি রিমান্ডও কেটেছেন এবং তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন, দুদক তারা কিন্তু অভিযান পরিচালনা করছেন এবং তার বিরুদ্ধে জ্ঞাত সম্পদের বিবরণ জানার জন্য ইতিমধ্যে গোয়েন্দা সংস্থা থেকে কিন্তু তারা তালিকা করেছে যে কি কি সে দুর্নীতি অনিয়ম করেছেন এবং সেখানে বলা হয়েছে যে গত যে 8 সালের যে নবম যে জাতীয় সংসদ নির্বাচনে সেখানে তার আয় 3 লক্ষ থাকলেও কিন্তু সেটা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেটা বেড়ে দাঁড়িয়েছে কিন্তু 3 কোটির উপরে। এটা শুধু ব্যাংকে এবং তার নামে এবং বেনামে এবং তাদের যে কন্যা রয়েছেন, তার ছেলে রয়েছেন, আসলে তার ছেলে এবং সহ অন্যান্য যে পরিবারের যে সদস্য রয়েছেন তারা কিন্তু 5ই যে আগস্টের পরে আসলে বিপ্লবের পরে যে সরকার, শেখ হাসিনা সরকার যে পলাতকের পরে কিন্তু তারা আত্মগোপনে চলে গেছেন। তারা আসলে তার সন্তান এবং সহ অন্যান্য যে স্ত্রী রয়েছেন, তার যে ভাইরা রয়েছেন, সবাই কিন্তু পলাতক এবং বিআই সহ অন্যান্য সবাই কিন্তু পলাতক রয়েছেন। এই অ্যাডভোকেট ধীরেন্দ্র শম্ভু গ্রেপ্তার হওয়ার পর কিন্তু যে ঢাকার যে আদালতে সেখানে কিন্তু 6 দিনের রিমান্ড ফিরেছেন এবং সর্বোপরি আইন শৃঙ্খলা বাহিনী বা এলাকায় তার সংসদ নির্বাচন যে অ্যাডভোকেট ধীরেন্দ্র শম্ভু গ্রেপ্তারের পরপরই কিন্তু এলাকায় নেতাকর্মীদের মধ্যে একটি স্বস্তি রয়েছে এবং এখানে বিজয় উল্লাস হয়েছে। এখানকার নেতাকর্মী তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছেন, কারণ এই দক্ষিণ অঞ্চলে যে বরুণা 1 আসনের সংসদ নির্বাচনের এলাকাটি আসলে এখনো পশ্চাৎপদ এলাকায় কোনো উন্নয়নের ছোঁয়া আসলে সারা দেশে লাগলো, কিন্তু এই এলাকার কোনো উন্নয়ন লাগেনি। কিন্তু এক প্রকার ধরতে গেলে তার পরিবারের সকল যারা রয়েছে সকলের সম্পদ বিপণনী পেশ করে যাতে দুর্নীতি দমন কমিশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, এটা প্রত্যাশা করছে বরুণার মানুষ। দিশা। মালেক মিঠু, বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে। বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে নিতে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, দেশ এবং দেশের মানুষের সমস্যা সমাধান করতে সরকারের কাছে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলতে হবে। দেশব্যাপী সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সোমবার নীলফামারীর লক্ষ্মীচাপের দুবাছড়ি দ্বিমুখী দাখিল মাদ্রাসা মাঠে নীলফামারীতে ক্রস ফায়ারের শিকার বিএনপি নেতা গোলাম রাব্বানীর পরিবারকে নবনির্মিত বাড়ির চাবি ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্থানান্তর করেন তারেক রহমান। এ সময় তিনি আরও বলেন, মতপার্থক্য থাকলেও দেশের ক্ষতি হয় এমন বিরোধে যাওয়া যাবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুঁশিয়ারি দেন, স্বৈরাচার পালালেও তার প্রেতাত্মারা ষড়যন্ত্র করছে। ঐক্যবদ্ধ থাকলেই নির্বাচনের মধ্য দিয়ে স্বাভাবিক এবং নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা এবং গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসা সম্ভব। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদ পরিবার বিচার পাচ্ছে না এখনো। অনেকে শঙ্কিত জীবন নিয়ে, কেউ এখনো মামলা করতে পারেননি, এমন অভিযোগ শহীদ পরিবারের। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, আওয়ামী লীগের দোসররা এখনো সক্রিয়। তবে আইন উপদেষ্টা জানিয়েছেন, শহীদ পরিবারের মামলার বিষয়ে কোর্টে আলাদা সেল গঠন করবে সরকার। নগর ভবনে শহীদ পরিবারের পাশে বাংলাদেশ ব্যানারে জুলাই শহীদ পরিবারের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানের এই আয়োজন ছিল সোমবার, যেখানে কথা বলেন শহীদ পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, কয়েক মাস পেরিয়ে যাওয়ার পরও তারা বিচার তো দূরের থাক, মামলাও করতে পারছেন না। পাল্টা ফ্যাসিস্টদের দোসরদের হুমকি ধামকি পাচ্ছেন। আপনারা থাকতে এই মায়েরা বা আমরা কেন বিচারের জন্য আজকে দরজায় দরজায় ভিক্ষা করতে হবে? অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, জুলাই হত্যার সাথে পুলিশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। শহীদ পরিবার মামলা করতে গেলে যারা সমঝোতা করার চেষ্টা করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এই পুলিশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল, তাদেরকে অনেককে জড়িত করা হয়েছে, অনেকে ইচ্ছাকৃতভাবে অতি উৎসাহী হয়ে কাজগুলো করেছে।
কিন্তু তাদের শাস্তি আজকে বদলির মধ্যে সীমাবদ্ধ। একই অনুষ্ঠানে আইন উপদেষ্টা শহীদ পরিবারের মামলার বিষয়ে কোর্টে আলাদা সেল গঠন করা হবে বলে জানান। এখন যেহেতু দৃশ্যমান না, এখন ভেবে নিও না যে কেউ বসে আছে। কালকেও মিটিং করেছি প্রসিকিউশন টিমের সাথে, তাদের কি হেল্প দরকার আমি বলেছি, যা দরকার আমাদের সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। বাবা, এর বেশি আমাদের কিছু করার নাই। পরিবেশ উপদেষ্টা বলেন, শহীদ পরিবারকে সহযোগিতার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখছে সরকার। জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড। অতি তাড়াহুড়া করতে গেলে বিচারের মৃত্যু হয়। জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড। বিচার প্রলম্বিত হয়ে গেলে আসলে বিচার অস্বীকার করা হয়। আমরা কোনোটাই করার আমাদের ইচ্ছা নাই। সঠিক বিচার দেওয়ার ওই দায়টা আমরা নিয়েছি। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে সরকার গঠন করা হয়েছে। হুমকির বিষয়টি সরকার গুরুত্ব সহকারে দেখবে। আপনাদের যেন সবসময় আমরা পাশে থাকতে পারি। শহীদ পরিবারের প্রতি সরকারের সর্বোচ্চ গুরুত্বের এই প্রতিফলন জুলাই স্মৃতি ফাউন্ডেশন। শহীদ পরিবারকে জাতীয় বীর হিসেবে ঘোষণা সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বক্তারা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। সচিবালয়ে লাগা আগুনের প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দেওয়া হবে আগামীকাল বিকেল ৫টায়। তদন্ত প্রতিবেদন আজ দেওয়ার কথা থাকলেও প্রধান উপদেষ্টার কাছে সময় চেয়েছে কমিটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত কমিটির বৈঠক শেষে কথা জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নাসিমুল গনি। এছাড়া আগুনে ক্ষতিগ্রস্ত ভবনটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটির রিপোর্ট হাতে পাওয়ার পর। 5টা টিমের থেকে বিভিন্ন রকম আলামত সংগ্রহ করে এগুলো আমরা ডিসকাশন করে কোরিলেট করে এগুলোর একটা কনক্লুশন আসার চেষ্টা করছি যে প্রাথমিকভাবে কি বলা যায়। আশা করছি ইনশাল্লাহ আমরা এটা হয়তো বিকেল 5টা পর্যন্ত আমি টাইম নিয়েছি, তারপরে দেখা যাক, এর আগে যদি আমি পারি তো করবো। এটা আসলে সংস্থার পুরোপুরি যখন রিপোর্ট দিবে অ্যাসেসমেন্ট করে যে কি কি ক্ষতিগ্রস্ত এবং কি ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে সেইগুলা দেখার পরে রিপোর্ট দিলে হয়তো আমরা ধারণা করতে পারবো যে এতদিনের ভিতরে এটা সম্ভব ঠিক করা। কারো পানি লাগবে, পানি লাগলে নেন ভাই, এমন মায়াবী আর দরদি কণ্ঠে জুলাই বিপ্লবে ছাত্রদের পানি এগিয়ে দেওয়ার কথা কি মনে পড়ে? বলছি 18ই জুলাই ছাত্র জনতার আন্দোলনে উত্তাল রাজধানীর উত্তরায় মীর মাহফুজুর রহমান মুগ্ধের কথা। টিয়ার শেলের ঝাঁঝালো ধোঁয়ায় কিছুই দেখছেন না, তবুও অকুত ভয়ে ছাত্র জনতার হাতে তুলে দিচ্ছেন পানি। এরই মাঝে ঘাতকদের বুলেটে সড়কে লুটিয়ে পড়েন মুগ্ধ। সন্ধ্যা নামতেই নিস্তেজ হয় তার প্রাণ। কে জানতো সেই মুগ্ধের চোখের জলেই আজও কাঁদবে পুরো দেশ। ইকবাল অনেকের রিপোর্ট। কি ঘটনা, একটা সুন্দর জিনিস দেখবেন, চলেন আপনাদেরকে দেখাই। ভ্রমণ পিপাসু মীর মাহফুজুর রহমান মুগ্ধ 18ই জুলাই তার পরিবারের সাথে যাওয়ার কথা ছিল কক্সবাজার। তবে সেদিন মুগ্ধ ও তার যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ থেকে যান ঢাকায়, কারণ বন্ধুদের নিয়ে 20শে জুলাই সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যাবেন। 18ই জুলাই ছাত্র জনতার আন্দোলনে উত্তাল ঢাকা। ওই দিন বাবা মায়ের সাথে কক্সবাজার না গেলেও বন্ধুদের সাথে নিয়ে আন্দোলনে ক্লান্ত শিক্ষার্থীদের মাঝে পানি বিতরণের জন্য বাসা থেকে বের হন মুগ্ধ। সে সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিচ্ছিল পুলিশ। ঠিক সন্ধ্যা নামার আগে রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় পুলিশের ছোড়া বুলেটের আঘাতে সড়কে লুটিয়ে পড়েন মুগ্ধ। নিস্তেজ হয় তার প্রাণ। এরপর পেরিয়ে গেছে প্রায় 5 মাস। মুগ্ধর পরিবার এখনো ফিরতে পারেনি স্বাভাবিক জীবনে। যমজ ভাই স্নিগ্ধর কাছে পুরো সময়টাকেই মনে হয় দুঃস্বপ্নের। এগুলো এখন সবই স্মৃতি। মুগ্ধ আর আমি সবসময় আমাদের পুরো লাইফটাই ভাগাভাগি করেছি, সেটা বন্ধু বান্ধব থেকে শুরু করে সব কিছুই আমরা ভাগাভাগি করেছি। কিন্তু এখন আসলে ওকে ছাড়া আমার লাইফ এখন আর ভাগাভাগি করতে হয় না, কিন্তু তাও জীবনের পরিপূর্ণটা আর পাচ্ছি না। মুগ্ধ বাসায় স্নিগ্ধতা ছড়ালেও তা এখন নিষ্প্রাণ বলে জানান শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ। আমাদের পরিবার এখনো স্বাভাবিক হতে পারে নাই। আমি জানি না কতদিন লাগবে, অথবা জীবনও কি স্বাভাবিক হওয়া সম্ভব নাকি। মুগ্ধ ছিল আমাদের ঘরের মধ্যমণি বলতে গেলে। আমি একটু ইন্ট্রোভার্ট, আমার বড় ভাইও তেমন একটা কথাবার্তা বলে না। মুগ্ধই ছিল যে মাঝখানটাই থেকে আমাদের সবার মধ্যে কমিউনিকেশনটা করে রাখতো এবং সবার সাথে একটা সম্পর্ক করে রাখতো। মুগ্ধ যাওয়ার পর আমরা শূন্যতা অনুভব করছি এবং এই শূন্যতা কখনো কাটানো সম্ভব না।
বলেন, সন্তানের জন্য দিবানিশি চাপা কান্নায় চোখ ভেজান বাবা মা। বুকে জড়িয়ে আনমনে চেয়ে থাকেন মুগ্ধের স্মৃতিকাতর ছবিগুলোর দিকে। আমার আব্বু খুবই নরম হয়ে গেছে। আমার আব্বুর বয়স অত বেশি না, তারপরও এখন এতটাই নরম হয়ে গেছে যে মানে কথাবার্তা বলে বাচ্চাদের মতন। আমার মা যখনই আমাদের রুমে আসে সে কান্নায় ভেঙে পড়ে। ফিজিক্যালি হয়তো বা মা কিছুটা ঠিক আছে, কিন্তু মেন্টালি একদমই ঠিক নাই। আগামী বছরের ৫ আগস্টের মধ্যেই আহতদের চিকিৎসা এবং নিহতদের হত্যার বিচার চান মুগ্ধের বাবা। অন্যথায় ফের আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি তার। এই ৫ আগস্ট থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত দেখবো যদি একার কোনো একটা ধারাবাহিকতা এবং আমরা যদি আশ্বস্ত না হই এ ব্যাপারে, তাহলে এই সরকার কাছ থেকে আমরা আমাদের দাবি আদায় করে নিব। মুগ্ধের মতো হাজারো ছাত্র জনতার আত্মত্যাগে ২৪-এর কোনো অভ্যুত্থান। মীর মাহফুজুর রহমান মুগ্ধকে নিয়ে রাজনীতি না করার আহ্বান তার পরিবারের। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। সরকার ও আদালত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে দলটির নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে চট্টগ্রামের সার্কিট হাউসে ভোটার তালিকা হালনাগাদ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। এদিকে ২০শে জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হালনাগাদ তথ্য নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আওয়ামী লীগ তো আমাদের এখানে একটা রেজিস্টার্ড দল, এটা আমাদের বিধিবিধান অনুযায়ী এটা রেজিস্টার্ড দল। সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে তাদের রেজিস্ট্রেশন তো আমরা বাদী করতে পারি না। এটা রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত, এই দুইটার একটা হতে হবে। গণ অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে মাঠ পর্যায়ে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, মাঠের প্রশাসনেই আসল সরকার। প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বিভাগীয় কমিশনারদের এই নির্দেশনা দেন। তিনি বলেন, এমনভাবে কাজ করতে হবে যেন মানুষ বুঝতে পারে একটি পরিবর্তন হয়েছে। ধর্ম বর্ণ নির্বিশেষে সব নাগরিক অধিকার নিশ্চিতে জোর দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সব মানুষকে নিয়ে সত্যি সত্যি একটি পরিবার হতে হবে। তো এখন কথার মতো শোনাবে, বড় পরিবর্তন হয়েছে এবং একটা বড় পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগটা যদি আমরা না বুঝি তাহলে বোধহয় আমরা ব্যর্থ হলাম। আমরা উপর থেকে হয়তো যা যা কাগজপত্র নির্দেশ যাচ্ছে সেটা একরকমভাবে আসবে, নিজের থেকে সেটাকে সম্প্রসারিত করতে হবে। যেহেতু এই অভ্যুত্থান হয়েছে, তার মধ্যে বহু রকমের ডিস্টারবেন্সেস সৃষ্টি হয়েছে কাজকর্মে, সেই এটার থেকে উত্তরণ করে এখন ফুল স্পিডে অগ্রসর হওয়ার জন্য আমাদেরকে অগ্রসর হওয়ার সময় এসে গেছে। বাংলাদেশের সীমানা ঘেঁষা মিয়ানমারের আরাকান রাজ্য বিদ্রোহী গোষ্ঠী নিয়ন্ত্রণ নেয় আরাকান আর্মির পাশাপাশি জান্তা সরকারের সাথে যোগাযোগ রাখছে বাংলাদেশ। দুপুরে টেকনাফের সীমান্ত এলাকা পরিদর্শন শেষে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আমাদের আপনি জানেন এখন যে আমাদের 271 এই কিলোমিটার আমাদের বর্ডার, যেটা কিছুটা নদীপথ এবং কিছুটা স্থলপথে, এটা এখন পুরোটি আরাকান আর্মির দখলে আছে, কিন্তু দেশটা আবার মিয়ানমারের। এখন আমাকে দোনোজনের সাথেই একটা সম্পর্ক বজায় রাখতে হচ্ছে এবং দোনোজনের সাথে আমাদের একটা যোগাযোগ আছে। ব্যক্তিগত প্লেকার্ড, পতাকা, ফেস্টুন, বিক্রেতাদের হাকঢাক, উল্কি আকিয়াদের ব্যস্ততা সব মিলে বিপিএলকে কেন্দ্র করে প্রথম দিন উৎসবের কেন্দ্রে রূপ নেয় মিরপুর স্টেডিয়াম এলাকা। সবকিছু ছাপিয়ে দর্শকদের আক্ষেপ, ম্যাচ টিকিট নিয়ে কর্তৃপক্ষের উদাসীনতা। এমনই ছিল বিপিএল এর 11তম আসরের প্রথম দিনে স্টেডিয়াম পাড়া। রঙে ঢঙে নানান রঙের বিপিএল আমরা দেখতে পাচ্ছি এখানে। এবারের বিপিএলে বাবা হতে চললাম নীরব প্লাস সুখী 2025। আচ্ছা, এটার মানে কি? মূলত আমি 2 বছর হচ্ছে বিয়ে করছি। একটু আগে আম্মু ফোন দিয়ে বলতেছে যে 2 কেজি মিষ্টি নিয়ে তুমি বাসায় আসো, তোমার জন্য সুখবর আছে। তো আমি বললাম, আম্মু কি সুখবর, তুমি একটু বলো আমাকে। পরে বলতেছে, ডাক্তারের কাছে গেছিলাম, তুমি নাকি বাবা হতে চলেছো। এর আগেও আসছি, তবে ভিতরে যাওয়া হয় না, এবারই প্রথম আসছি, ভিতরে যাব। তো এখানে বিপিএল এর বলতে এবার সবকিছু ভারী আয়োজন হয়েছে। বেশি ভালো লাগতেছে না, কারণ আমি হচ্ছে কুমিল্লার টিম এবার নেই, তো তামিম ইকবাল আছে বলেই ফরচুনের সাপোর্ট করা এবং তামিম ইকবালের ব্যাটিং দেখার জন্য আসা। প্রথম দিন হিসাবে প্রত্যাশা পূরণ হয়েছে ইনশাল্লাহ। আমার খুব ভালো লাগছে,
খুব সবাই আনন্দের সহিত খেলা দেখতে আসছে, পতাকা কিনতে আছে, মাথার বেজ কিনতে আছে, খুব সুন্দর। হ্যাঁ আনন্দ হয়, আনন্দ হবে না কেন, সবাই সাপোর্ট করে, আসে অনেকে আর্ট করে, আর অনেক কিছু আর্ট করা হয় তো ভালো লাগে আর্ট করতে। আসলে সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই লাগছে, কিন্তু আপনার দর্শক, এখানকার যে দর্শক অন্যান্যবার যেরকম একটা টিকিট আপনার অন্যান্যবার যেরকম একটা আপনার কাউন্টারে টিকিট পাইতে ওরকম পাইতেছে না, অনেকে আক্ষেপ নিয়ে চলে যাইতেছে। তা টিকিট নিয়ে যে হয়রানিটা হয়েছে আমরা খুবই মর্মাহত। আমি ভোর 5টায় আসছি, এখনো পর্যন্ত হাতে টিকিট পাই নাই। বিসিবির অব্যবস্থাপনা আর যার প্রেক্ষিতেই দেখা যাচ্ছে হতাশা, ক্ষোভ এবং দর্শকদের মধ্যে উন্মাদনা যেন অনেকটাই স্থিমিত। কারণ একটাই, টিকিট সহজলভ্য করা হয়নি, যার জন্যই এখনো মাঠের বাইরে অনেক দর্শক ঘোরাঘুরি করছেন। শান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।